গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, কেমন রয়েছে? আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছে। তাড়াতাড়ি করে যুক্ত হয়ে যাবে আজকের প্র্যাকটিস সেটে এবং যুক্ত হওয়ার আগে প্রত্যেকে স্যার ক্লাসটাকে একবার শেয়ার করে দিবে এবং ক্লাসটাকে লাইক করে দিবে। এখন আশা করছি তোমরা প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার নিজে থেকে করতে পারছো, যেহেতু আমাদের অলরেডি 35টা প্র্যাকটিস সেট কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ 350টা প্রশ্নের প্র্যাকটিস সেট আমরা কমপ্লিট করে নিয়েছি এবং তোমরা পরীক্ষা হলে এখান থেকে সেম টু সেম প্যাটার্নের স্যার প্রশ্ন কিন্তু দেখতে হবে এবং তোমাদের যাদের প্র্যাকটিস ঠিকঠাক রয়েছে, আমি যেভাবে বলেছি তোমাদেরকে প্রথম থেকে, যে ক্লাসে শেষ হওয়া মাত্রই তোমরা প্রত্যেকটা প্রশ্ন আর একবার করে নিজে থেকে প্র্যাকটিস করে নেবে। এইভাবে তোমরা যারা করে রেখছো এবং কনসেপ্ট ক্লাস যাদের ক্লিয়ার রয়েছে, আশা করি তোমরা পরীক্ষায় 20টার মধ্যে 20টা প্রশ্ন করে আসতে পারবে, অর্থাৎ 40 মার্ক তোমরা এই গণিতে তুলতে পারবে, আশা করবো আমি। তাহলে চলো প্রত্যেকে আজকের প্রশ্ন রয়েছে সামনে, প্রত্যেকে করার চেষ্টা করবে। প্রশ্ন আমার কি বলছে দেখো, এ 21 দিনে একটি কাজ করতে পারে, বি একই কাজ 63 দিনে অর্থাৎ 63 দিনে করতে পারে। একই কাজ শেষ করার জন্য প্রয়োজনীয় সময় সন্ধান করুন যদি তারা বিকল্প দিনে কাজ করে এবং এ কাজ শুরু করে। অর্থাৎ এ দ্বারা কাজ শুরু হবে আর বিকল্প দিনে কাজ করবে, অর্থাৎ আজকে যদি এ করে তার মানে কালকে করবে বি। এইভাবে যদি কাজ করে তারা, তাহলে কত দিনে কাজটা শেষ হবে। তাহলে দেখো আগে আমরা মোট কাজ বের করব। তাহলে এ কাজটা কত দিনে করতে পারছে স্যার? 21 দিনে। যেখানে বি করতে পারছে সেই কাজটা কত দিনে স্যার? 63 দিনে। তাহলে এখান থেকে স্যার আমরা মোট কাজ কীভাবে পাবো? দুটোর লসাগু, তার মানে 21 আর 63 লসাগু করে দাও, তাহলে 21 দ্বারা 1 3, তাহলে 3 6 63, তার মানে মোট কাজ কত পেয়ে গেলাম স্যার? 63। তাহলে আমাদের মোট কাজ কত পেয়ে গেলাম স্যার? 63, মানে টোটাল ওয়ার্ক পেয়ে গেলাম আমরা 63 ইউনিট। তার মানে এ 21 দিনে করছে 63 ইউনিট, তার মানে একদিনে কত করছে স্যার? 21 দ্বারা ভাগ করে দেবো, পেয়ে যাবো 3 ইউনিট। তার মানে এ একদিনে করছে কত? এ একদিনে করছে 3 ইউনিট। এবার দেখো বি করছে 63 দিনে 63 ইউনিট কাজ, তার মানে একদিনে কত করছে? 63 দ্বারা ভাগ করে দাও, একদিনে 1 ইউনিট করে সে কাজ করছে। তার মানে পেয়ে গেলাম বি করছে আমার একদিনে 1 ইউনিট কাজ। এবার কি করছে তারা? এই কাজটা যদি তাদেরকে শেষ করতে হয় এবং এরা যদি বিকল্প দিনে কাজ করে, অর্থাৎ আজকে যদি আমার কাজ এ করে প্রথম দিন, তাহলে দ্বিতীয় দিন কে করবে স্যার? বি করবে। প্রথম দিন যদি এ করে, দ্বিতীয় দিন করবে বি। এইভাবে তারা যদি কাজটা করে, তাহলে এই 63 ইউনিট কাজ তারা কত দিনে শেষ করবে? তাহলে দেখো তো, প্রথম দিনে কত ইউনিট করবে স্যার? প্রথম দিনে করবে 3 ইউনিট। বি কত করবে স্যার? বি করবে 1। তার মানে তারা এই 2 দিনে কত ইউনিট কাজ করলো? 4 ইউনিট কাজ। এই 2 দিনে করলো আমাদের 4 ইউনিট কাজ। তার মানে এই 2 দিনটাকে আমরা স্যার এখানে ধরবো 1 দিন। এই 2 দিনটাকে আপাতত আমরা ধরবো 1 দিন বা 1 সাইকেল। তার মানে দেখো 1 সাইকেলে ছাড়া কত ইউনিট কাজ সম্পন্ন করছে? 4। তার মানে 4কে এমন সংখ্যা দ্বারা গুণ করো যেন 63 কাছাকাছি হয়। তাহলে 15 দ্বারা যদি গুণ করে স্যার, তাহলে কত হবে? 4 15 60। তার মানে কত হয়ে গেল স্যার? 60 ইউনিট। তার মানে তারা 15 সাইকেলে কত ইউনিট কাজ করে নেবে? 60 ইউনিট কাজ। আর 15 সাইকেল, 1 সাইকেল সমান কত ধরেছি স্যার? 1 সাইকেল সমান 2 দিন ছিল। তার মানে 15 সাইকেল সমান কত হয়ে যাবে? 15 × 2 সমান 30 দিন। তার মানে 30 দিনে তারা স্যার কত ইউনিট কাজ করে নিল? 60 ইউনিট। তাহলে বাকি থাকলো কত? মোট কাজ 63 হয়ে গেছে 60, তার মানে বাকি থাকলো কত? 63 থেকে 60 বাদ দিয়ে দাও, 3 ইউনিট কাজ বাকি থাকলো। তাহলে দেখো একবার এ করলো, তারপরে বি করলো, এ করলো, বি করলো, এভাবে এবার কাজটা কে করবে? এ করবে। তাহলে এ করছে একদিনে 3 ইউনিট, বাকি রয়েছে 3 ইউনিট। 3 ইউনিট কাজ বাকি রয়েছে, আর এ করছে একদিনে 3 ইউনিট। যেহেতু এবার এ করবে, যেহেতু এ দ্বারা কাজটা শুরু হচ্ছে, তার মানে সাইকেল সম্পূর্ণ হওয়ার পরে আবার এ কাজ করবে। তার মানে এ করছে একদিনে 3 ইউনিট, আর 3 ইউনিট কাজ বাকি রয়েছে। তাহলে 3 ইউনিট কাজটা করতে কতদিন লাগবে? 3 একে 3 দিন, তার মানে 1 দিন লাগবে। তাহলে 1 যোগ করে দাও, তাহলে কত হয়ে যাবে স্যার? 31। তার মানে 31 দিনে আমাদের কাজটা কি হয়ে যাবে স্যার? সম্পূর্ণ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। দেখে নাও একবার, আর বলে দিচ্ছি। এ করছে 21 দিনে, বি করছে 63 দিনে। এখান থেকে আমরা মোট কাজ পেলাম কত? 63 ইউনিট। তার মানে এ একদিনে কত করবে? 21 দ্বারা ভাগ করে দেবো, 3 ইউনিট। বি কত করবে স্যার? 63 দ্বারা ভাগ করে দেবো, 1 ইউনিট। এ করছে 3 ইউনিট, বি করছে 1 ইউনিট 1 দিনে। তাহলে তারা বিকল্প দিনে কাজ করছে। বিকল্প দিনে বলতে কি, এ যদি আজকে প্রথম দিন কাজ করে, তাহলে বি করবে তারপরের দিন। আর এ দ্বারা কাজটা শুরু হচ্ছে, অর্থাৎ প্রথম দিনে এ করলো, তারপরে বি করলো, তারপরে এইভাবে এ করবে, তারপরে বি করবে। তাহলে এই 2 দিনে তারা কত ইউনিট কাজ করছে? 3 আর 1 4, 4 ইউনিট কাজ করছে 2 দিনে, দুইজন মিলে। তার মানে এই 2 দিনকে আমরা ধরে দেবো 1 সাইকেল, 1 সাইকেল। তার মানে কত সাইকেল দ্বারা আমরা গুণ করতে গেলে 63-র কাছাকাছি পাবো? তার মানে একদিনে 4 ইউনিট করছে, তাহলে 15 সাইকেল কত করবে? 4 15 60 ইউনিট। আর 15 সাইকেল সমান কত হয়ে যাবে স্যার? 15 গুণিত 1 সাইকেল সমান 2 দিন ধরেছিলাম, 2 দ্বারা গুণ করে দেবো 30 দিন। তার মানে 30 দিনে তারা কত করবে? 60 ইউনিট। 60 ইউনিট কাজ কত ছিল? 63 ইউনিট হয়ে গেছে কত? 60 ইউনিট। তাহলে বাকি থাকলো কত স্যার?
60 থেকে 63 থেকে 7 বাদ দিব, 3 ইউনিট কাজ বাকি থাকলো। আর 3 ইউনিট কাজ এবার কে করবে? যেহেতু সাইকেল সম্পন্ন হয়ে গেছে সেই জন্য এবার করবে কে? এ। তবে এ একদিনে করছে 3 ইউনিট, তাহলে 3 ইউনিট কাজ বাকি রয়েছিল, তাহলে কত দিনে করবে? একদিনে করবে। তাহলে এক দিনটা যোগ করে দাও। 30 দিন এখানে করেছে, একদিন এখানে করলে তাহলে কাজটা কত দিনে শেষ হলো স্যার? 31 দিনে। চলো পরের প্রশ্ন দেখবে। কি বলছে? 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ঘনক থেকে খোদাই করা বৃহত্তম গোলকের আয়তন কত হবে আমাকে জিজ্ঞাসা করছে। তাহলে 6 সেমি বাহু বিশিষ্ট, প্রত্যেকটা বাহু কত হবে স্যার? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কত হয়ে যাবে স্যার? 6 করে হয়ে যাবে। এই ঘনকটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব স্যার কত করে হবে? 6 সেমি করে। প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য বলেছে 6 ঘনকের। তাহলে বলছে এই ঘনকের মধ্যে থেকে সবচেয়ে বড় আমার যে ঘনকটা গোলক, যে গোলকটা কাটা যাবে সেই গোলকের আয়তনটা কত? তাহলে এখান থেকে যে গোলকটা কাটা যাবে স্যার দেখো তো, এই গোলকটা কাটা যাবে আমার, প্রত্যেকটা বাহুর সঙ্গে যুক্ত থাকবে। তার মানে এখান থেকে এটা যদি লাইন তৈরি করি তাহলে এটা এই গোলকের কি হয়ে গেল স্যার? ব্যাস হয়ে গেল। আর প্রত্যেকটার বাহু হচ্ছে 6 6 6 করে। তার মানে এটুকু যদি 6 হয় তার মানে এটুকুরও 6। তার মানে ব্যাসটা কত পেয়ে গেলাম? 6। তার মানে ব্যাসার্ধ আর কত পেয়ে যাবো স্যার? আমরা ব্যাসার্ধ জানি, ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ হয়। তাহলে 6 কে 2 দ্বারা ভাগ করে দিব, তাহলে পেয়ে যাব 3। তার মানে আর এর ভ্যালুটা পেয়ে গেলাম 3। তাহলে বলছে এই গোলকের আয়তনটা কত হবে? তাহলে গোলকের আয়তনটা কত পেয়ে যাবো স্যার? 4/3 পাই আর কিউব। তার মানে 4/3 আর সেমি কিউব হয়ে যাবে একক। যেহেতু আয়তন বের করছি তার মানে এককটা কি হয়ে যাবে? এগুলো কিসে ছিল? সেমিতে ছিল, তার মানে সেমি কিউব হয়ে যাবে। তাহলে দেখো পায়ের মান 22/7, আর এর মান কত হয়ে যাবে স্যার? আর কিউব মানে 3 কিউব। 3 কিউব মানে কি স্যার? 3 গুণিত 3 গুণিত, আচ্ছা 3 গুণিত 3 গুণিত 3। তাহলে এই 3 কাটলো স্যার। তাহলে উপরে থাকলো কত? 4 2 8, 4 2 8 গুণিত 3 3 9 বাই থাকলো 7। তার মানে দেখো 8 9 72 2 হাতে থাকলো কত স্যার? 7। 8 9 72 2 7, 8 9 72 আর 7 হয়ে যাবে 79/7। 79/7 কি পেয়ে যাব আমরা? সেমি কিউব। আচ্ছা কি বের করতে বলেছে? বৃহত্তম গোলকের আয়তন কত হবে আমাদেরকে জিজ্ঞাসা করেছে। তাহলে কত হয়ে যাবে স্যার? ভাগ করে দাও। ভাগ করে দিলে পেয়ে যাবো, এখানে দেখো 792 কে 7 দ্বারা ভাগ করে দাও, তাহলে কত পেয়ে যাবে? 7 1 7, 7 1 7, 7 1 7। আচ্ছা 1 থাকলো এখানে কত? 2 আর 2। আচ্ছা 792 কে 7 দ্বারা ভাগ করো, 7 1 7 পেয়ে যাবো, নামবে 9, 7 1 7 2 আর এখানে নামবে 2। তার মানে 7 2 14, 3 7 21, তাহলে হয়ে যাবে 113.1 নামবে। তাহলে এখানে কত হয়ে যাবে? 0 7 1 7, তার মানে 1 3 7 2 14 এত। তার মানে পেয়ে যাব আমরা কত স্যার? এখানে উত্তরটা হয়ে যাবে আমাদের 113.12 সেমি কিউব হয়ে যাবে স্যার। আমাদের উত্তর ভাগটা করলে পেয়ে যাব কত? ভাগ করলে পেয়ে যাব আমরা 113.12 সেমি কিউব পেয়ে যাব আমরা উত্তর স্যার। তাহলে গোলকের আয়তনটা কত হয়ে যাবে? 113.12 সেমি কিউব। কোথায় রয়েছে 113.12 স্যার? 113 আচ্ছা 14 রয়েছে, 113.14 রয়েছে। আচ্ছা কোথাও হয়তো আমার মিস্টেক হয়েছে, দেখো 792 কে যদি আমি 7 দ্বারা ভাগ করি, 7 1 7 নামবে 9, 7 1 7 নামবে 2 2 22, 3 7 21 নামলো 1 দশমিক নিয়ে 0, 7 1 7 নামলো 3, আচ্ছা 0 4 7 28। আচ্ছা এখানে হয়ে যাবে 4 হয়ে যাবে স্যার। কত হয়ে যাবে স্যার? 4। আমার একটু মিস্টেক হয়েছিল ভাগ করতে, হয়ে যাবে 113.14 সেমি কিউব হয়ে যাবে আমাদের কি আয়তন। আর একবার বলে দিচ্ছি দেখে নাও। একটা 6 সেমি বাহু বিশিষ্ট একটি ঘনক রয়েছে, আর আমরা জানি ঘনকের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কি হয়? সমান হয়। তার মানে একটা বাহুর দৈর্ঘ্য যদি 6 হয় তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত করে হয়ে যাবে স্যার? 6 সেমি করে। এবার বলছি এই ঘনকের মধ্যে থেকে আমি সর্ববৃহৎ যে গোলকটা কেটে বের করতে পারবো তার আয়তন কত হবে? তাহলে যে গোলকটা বের করবো স্যার কি হয়ে যাবে? এই গোলকটা প্রত্যেকটা বাহুকে আমার টাচ করে থাকবে, ছুঁয়ে থাকবে। তার মানে এটা এখানেও ছুঁয়ে আছে, এখানেও। তাহলে এখান থেকে এটা যদি লাইন টানি তাহলে এটা আমরা কি পেলাম? বৃত্তের, এটা বৃত্তের গোলকের কি পেলাম? ব্যাস। আর আমরা জানি এটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, তার মানে এটার 6 হলে এটারও 6 হবে। তার মানে এটুকু যদি 6 হয় তার মানে এটুকু কত হয়ে যাবে? 6। এটুকু যদি 6 হয় পুরোটার, তার মানে পুরোটা ব্যাস। আর ব্যাস যদি 6 হয় স্যার তাহলে ব্যাসার্ধ কত হবে? তার অর্ধেক। তার মানে কত হয়ে যাবে? 2 দ্বারা ভাগ করে দেবো 3। তার মানে আর এর মানটা পেয়ে গেলাম 3। তাহলে এখান থেকে আমরা এই গোলকের আয়তনটা বের করবো। গোলকের আয়তনের ফর্মুলা কি? 4/3 পাই আর কিউব। তো এখান থেকে আমরা মান বসিয়ে দিব, পেয়ে যাবো 113.14 সেমি কিউব। চলো স্যার পরের প্রশ্ন দেখবে।
চলো কি বলছে, 2010 সালে একটি দেশের জনসংখ্যা ছিল 25608,00,00,00। 2020 সালে নগদ জনসংখ্যা 10% বৃদ্ধি পেয়েছে। 2020 সালে জনসংখ্যা হলো, অর্থাৎ 2020 সালে জনসংখ্যা কত। দেখো প্রতি বছর 10% হারে বৃদ্ধি পাওয়া আর টোটাল 10% বৃদ্ধি পাওয়া দুটো কথা কিন্তু আলাদা। এখানে আমাকে বলেছে 2010 সালে এত ছিল, 2020 সালে এত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ মোট 10% বৃদ্ধি পেয়েছে। প্রতি বছর কিন্তু বৃদ্ধি পায়নি, আগের প্রশ্নগুলোর চাইতে এটা একটু আলাদা আছে। প্রতি বছর কিন্তু বৃদ্ধি পায়নি, একবারই পেয়েছে 10%। তার মানে একবারই আমরা বের করব। দেখো 10% বৃদ্ধি পাওয়া মানে কি 1/10। যদি আগে 10 ছিল, 2010 সালে যদি 10 জন লোক ছিল, তার মানে এখন একজন বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 11। 10 জনের মধ্যে এখন 2020 সালে কত হয়ে গেছে 11। তাহলে 2010 সালে স্যার কত লোক সংখ্যা ছিল, 2560 25 আচ্ছা 256086080000। তাহলে এত ছিল, তাহলে এখন কত হবে স্যার, দেখো এক বছর এত সালে বৃদ্ধি পেয়ে 10% বৃদ্ধি পেয়ে কত হয়ে গেছে 11/10। তাহলে 11/10 দ্বারা গুণ করে দিব, তাহলে কত হয়ে যাবে, 00 কাটবে। তাহলে দেখো এত বড় যদি আমরা 11 দ্বারা গুণ করতে যাই তাহলে অনেক সময় লাগবে, কিন্তু এখান থেকে আমরা অপশন থেকে উত্তর তুলব কিভাবে। দেখো স্যার তিনটা সংখ্যা রয়েছে, তার মানে তিনটা সংখ্যার সঙ্গে যদি 11 শূন্যর সঙ্গে, তিনটা শূন্যর সঙ্গে 11 গুণ করলে প্রথমে তো আগে তিনটা শূন্য বসবেই, প্লাস এবার এর আগের সংখ্যাটা কি হবে স্যার, 11কে 8 দ্বারা গুণ করলে 8 11 88 8 বসাই আমরা, তাই তো 8 11 88 8। তাহলে অপশনে দেখো শেষে সব সংখ্যার শেষে 8-এর পরে তিনটা শূন্য কোথায় রয়েছে দেখে নাও, সেটাই হয়ে যাবে আমাদের উত্তর। 8-এর পরে তিনটা শূন্য কোথায় রয়েছে স্যার, শুধু 8-এর পরে তিনটা শূন্য রয়েছে অপশন ডিতে। তাহলে আমাদের অপশন ডি হয়ে যাবে স্যার কারেক্ট অ্যান্সার। এভাবে আমরা পুরো ক্যালকুলেশন না করেও শেষের টুকু আমরা করে অ্যান্সার বের করতে পারবো। কীভাবে, কাটাকাটি করে নিলাম প্রথমে, তাহলে তিনটা শূন্য থাকলো, তাহলে যে কোনো সংখ্যাকে যদি শূন্য দ্বারা গুণ করি তাহলে শূন্যই হবে। আমি প্রথমে তো শূন্য বসিয়ে দিলাম, এবার 11কে তার শূন্যর আগের একটা সংখ্যা দ্বারা গুণ করো, 8 আছে, তাহলে 8 11 88, তার মানে 88 8, 88 8 বসবে। তার মানে দেখে নাও যে 8-এর পরে তিনটা শূন্য কোথায় আছে, অপশন ডি। তাহলে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক আনসার। এইভাবে আমরা কিন্তু করতে পারবো। চলো তাহলে অপশন ডিতে কত আছে সেটাই হয়ে যাবে উত্তর। পরের প্রশ্ন দেখবে স্যার কি বলছে, একটি অর্ধগোলার্ধের বাটি পুরো ইস্পাত দিয়ে তৈরি করা, যার পুরুত্ব হচ্ছে 0.5 সেমি। আচ্ছা একটি অর্ধগোলার্ধ বাটি রয়েছে যার বাটিটার পুরুত্ব রয়েছে 0.5, অর্থাৎ মোটা। পুরুত্ব মানে কি মোটা, এই যে এগুলো আমার এইটুকু অংশ হচ্ছে মোটা, এটুকুর অংশের মান বলেছে 0.5 সেমি করে। তাহলে বলছে 0.5 সেমি। যদি বাটিটির বাহ্যিক ব্যাস 43 সেমি হয়, বাহ্যিক ব্যাস, ব্যাস বলতে কি স্যার, এই যে বাইরে থেকে এই পর্যন্ত, অর্থাৎ এখান থেকে শুরু করে এটুকুর মান, ব্যাস মানে কি পুরোটা, এটুকুর মান বলছে 43 সেমি, ব্যাস বলেছে 43 সেমি। বাহ্যিক ব্যাস যদি 43 সেমি হয় তাহলে বলছে, তাহলে বাটিটির ক্ষমতা কত, ক্ষমতা বলতে কি বাটিটির আয়তন কত, অর্থাৎ এটুকু অংশে আমার কতটি জল ধরবে সেটি বার করতে বলেছে। তাহলে আগে আমরা কি বের করব, এই যে শুধু আমরা এটুকুর এই বাইরের অংশটাকে বাদ দিব। এই বাইরের অংশটাকে বাদ দিতে গেলে কি করতে হবে, আমার এটুকুর ব্যাস বের করতে হবে। আর এটুকুর ব্যাস আমাদের কি হয়ে যাবে, পুরোটার যদি 43 হয় তাহলে এটুকুর শুধু কি হয়ে যাবে 43 থেকে বাদ দিয়ে দিব, এখানে 0.5 রয়েছে আর এখানে 0.5, তাহলে 0.5 প্লাস 0.5 এ দুটোকে এটুকু আর এটুকু মান আমরা বাদ দিয়ে দিব, তাহলে কত হয়ে যাবে 43 বিয়োগ 0.5 আর 0.5 হয়ে যাবে 1, তাহলে হয়ে যাবে 42। তার মানে এটুকুর শুধু এখান থেকে শুরু করে এটুকুর ব্যাসটা কত পেয়ে যাব আমরা, ভিতরের ব্যাসটা পেয়ে যাব 42 সেমি। আর ব্যাস যেহেতু 42 সেমি পেয়ে গেলাম, তাহলে ব্যাসার্ধ কত হয়ে যাবে স্যার, অর্থাৎ অর্ধেক, ব্যাসার্ধ সমান কি অর্ধেকটা কত হয়ে যাবে 2 দ্বারা ভাগ করে দাও, হয়ে যাবে 21। তার মানে 21 সেমি কি হয়ে গেল ব্যাসার্ধ। তাহলে বলছে এর আয়তন কত, অর্থাৎ এটুকুতে পানি জল কত ধরবে, তার এটুকু মানে এটুকুতে জল কত ধরবে আমরা জানি। অর্ধেক গোলার্ধের আয়তনের ফর্মুলা কি জানি স্যার, 2/3 পাই আর কিউব, তাই তো। তাহলে 2/3 পায়ের মান কত স্যার 22/7, আর আর কিউব, আর এর মান কত রয়েছে 21 ইন্টু 21 আর এর মান যেহেতু 21 সেই জন্য 21-এর কিউব কতবার হয়ে যাবে 3 বার, 21 গুণিত 21 গুণিত 21, কিউব মানে কি পাওয়ার যতবার থাকবে সেটা ততবার আমরা গুণ করে দেব। তাহলে এখান থেকে দেখো 3 7 21, 3 3 কাটলো, তাহলে 4 4 4 গুণিত 21 ইন্টু থাকলো কত 21 ইন্টু 21, তোমরা গুণ করে দেখবে
কি অ্যান্সার হচ্ছে অবশ্যই তোমরা বলবে। আর এটা কি হয়ে যাবে স্যার আমার সেমি, এককটা হয়ে যাবে সেমি কিউব, যেহেতু এককগুলো কিতে ছিল সেমিতে ছিল, তার মানে আয়তনের এককটা কি হয়ে যাবে সেমি কিউব হয়ে যাবে। তাহলে চলো এখান থেকে তোমরা করে প্রত্যেকে আমাকে অ্যান্সার জানাবে। আর একবার বলে দিচ্ছি, এই যে বাটিটা রয়েছে আমার, বাটিটা কত করে পুরু রয়েছে 0.5 এদিকে আর 0.5, মানে পুরু রয়েছে 0.5 সেমি করে। তাহলে বাহ্যিক ব্যাস এই পুরোটার দৈর্ঘ্য বলেছে ব্যাস আমার 43 সেমি। তাহলে এই ভিতরের টুকু কত হবে স্যার, এদিকে 0.5 বাদ যাচ্ছে, এদিকে 0.5 বাদ যাচ্ছে, তাহলে দুদিক থেকে মোট কত বাদ গেল 0.5 প্লাস 0.5 বাদ দিয়ে দেবো। তাহলে 43 থেকে 0.5 এক হয়ে গেল, 43 থেকে 1 বাদ দিলে 42 সেমি। তার মানে এটুকুর মান, এই যে এটুকুর মানটা পেয়ে গেলাম কত, এখানে এটুকুর মান পেয়ে গেলাম 42 সেমি। তাহলে ব্যাস পেলাম 42, তাহলে ব্যাসার্ধ এটুকু অর্ধেক কত হয়ে যাবে, 2 দ্বারা ভাগ করে দেবো 21। তার মানে এখান থেকে এবার অর্ধগোলার্ধের আয়তন বের করে নিব, আনসার যেটা হবে সেটাই। চলো প্রত্যেকে করে আমাকে আনসার জানাবে। পরের প্রশ্ন দেখবে স্যার, চলো পরের প্রশ্ন দেখবে। চলো তাহলে পরের প্রশ্ন স্যার দেখবো আমরা কি বলছে। যদি 8 এবং 24-এর তৃতীয় সমানুপাতি এ হয় এবং 4 এবং 16 এর মধ্য সমানুপাতি কত হয় বি, তাহলে এ বাই বি এর ভ্যালুটা কত আমাদেরকে বের করেছে। তাহলে আগে আমরা 8 এবং 24-এর তৃতীয় সমানুপাতি বের করব। দেখো 8 এবং 24-এর তৃতীয় সমানুপাতি কিভাবে বের করি স্যার, শেষের যেটা সংখ্যা রয়েছে তার স্কোয়ার বাই প্রথম সংখ্যাটা, তাহলে 24-এর স্কোয়ার মানে কি স্যার 24 গুণিত 24 বাই প্রথম সংখ্যা কত রয়েছে এ 8, তার মানে কত পেয়ে যাবো স্যার 3 8 24, গুণ করে দিলে কত হয়ে যাবে স্যার 3 24 72। তারপরে আমরা তৃতীয় সমানুপাতিটা কত পেলাম 72, আর যেখানে বলেছে আমার 8 এবং 24-এর তৃতীয় সমানুপাতি কত স্যার এ, তার মানে এর ভ্যালুটা কত পেয়ে গেলাম 72। এবার বলেছে আমাকে 4 এবং 16 এর মধ্য সমানুপাতি, 4 আর 16 এর মধ্য সমানুপাতি। তাহলে দেখো তো যারা কনসেপ্ট ক্লাস করেছো তাদের মনে রয়েছে, যারা ভালোভাবে প্র্যাকটিস করে যাচ্ছ রিভিশন করেছো জিনিসগুলোকে পুরাতন জিনিসগুলোকে, তারা কিন্তু বলতে পারবে মধ্য সমানুপাতি কিভাবে বের করতে হয়। মধ্য সমানুপাতি বের করার নিয়ম হচ্ছে √4 গুণিত 16 দুটো সংখ্যার গুণফল। তাহলে দেখো 4 মানে কি স্যার 2 গুণিত 2, 16 মানে কি স্যার 4 গুণিত 4। তার মানে আমরা কি জানি রুটের মধ্যে থেকে দুটো জিনিস একবার বেরোবে, তাহলে দুটো 2 আছে তার মানে একটা 2 আসবে, গুণ দুটো 4-এর জন্য একটা, তার মানে কত হয়ে গেল 8। তার মানে আমাদেরকে 4 এবং 16 এর মধ্যে সমানুপাতি কত বলেছিল স্যার বি, তাহলে বি এর ভ্যালুটা কত পেলাম 8, আর এখানে এ এর ভ্যালুটা কত 72। তাহলে বলেছে এ বাই বি কত হবে, অর্থাৎ এ বাই বি, তাহলে এ এর ভ্যালুটা কত আছে স্যার 72, বি এর ভ্যালু কত আছে 8, তাহলে 8 9 72 কাটাকাটি করো 9, তার মানে এ বাই বি কত পেয়ে যাবো স্যার 9 পেয়ে যাবো আমাদের উত্তর। চলো কিছু ছিল না প্রশ্ন, একেবারে সহজ ছিল। পরের প্রশ্ন দেখবে স্যার, প্রত্যেকে করার চেষ্টা করবে। কি বলছে 1000 মিটার দৌড়ে যে কে কে 120 মিটার পরাজিত করেন। 1000 মিটারের রেস, এখান থেকে এটুকু ধরে নাও 1000 মিটার, অর্থাৎ 1000 মিটার মানে কি স্যার 1 কিলোমিটার, 1000 মিটার মানে কি জানি আমরা 1 কিলোমিটার, তাহলে 1 কিলোমিটারের রেস বা 1000 মিটারই লিখো, 1000 মিটারের রেস যেখানে যে কে কে কি করছে 120 মিটার পরাজিত করছে, অর্থাৎ যে যখন এখানে অর্থাৎ রেসটা জিতে যাচ্ছে তখন কে কোথায় থাকছে 120 মিটার পিছনে। পরাজিত করার মানে কি স্যার 120 মিটারে আমি পরাজিত করলাম তোমাকে, তার মানে কি তুমি আমার চাইতে 120 মিটার পিছনে রয়েছো আর আমি জিতে গিয়েছি। তার মানে যে যখন ফিনিশ লাইন ক্রস করবে তখন কে কোথায় থাকবে, কে থাকবে 120 মিটার পিছনে, এখানে 120 মিটার পিছনে। তার মানে এটুকুর মানটা কত হয়ে গেল স্যার 120 মিটার। তার মানে যে এখান থেকে এইটুকু আসতে কত মিটার এসছে স্যার, টোটালটা ছিল 1000 মিটার, তাহলে এটুকু মান কত হয়ে যাবে 1000 থেকে তুমি বাদ দিয়ে দাও 120, তাহলে হয়ে যাবে 880, তারপরে 880 মিটার। তার মানে কে কে এখান থেকে এটুকু এসছে 880 মিটার, কে কতটুকু এসছে 880 মিটার। যখন কে 880 মিটার দূরত্ব অতিক্রম করেছে তখন যে কি করেছে ফিনিশ লাইন ক্রস করে নিয়েছে। তাহলে দেখো বলেছে এবার প্রশ্নে যদি যে এর গতি 40 কিমি পার ঘন্টা হয়, যে এর গতি স্যার কথা বলেছে আমাকে 40 কিমি পার ঘন্টা, অর্থাৎ কিমি পার আওয়ার হয়, তাহলে বলছে তাহলে কে এর কত গতি হবে। তাহলে দেখো আগে এখানে বের করো যে এর গতি এত, আর যে এখান থেকে এত দূর চলে গিয়েছে ফিনিশ লাইন ক্রস করেছে, তার মানে কত মিটার গিয়েছে 1000 মিটার, আর 1000 মিটার সমান কত জানি আমরা 1 কিলোমিটার। তার মানে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম জানি। তার মানে দেখো স্পিড কত আছে যে এর 40, এখান থেকে ডিস্টেন্স কত গিয়েছে স্যার এখান থেকে এটুকু 1 কিলোমিটার,
বাই টাইমটা বের করো এখান থেকে, তাহলে টাইমটাকে এখানে পাঠিয়ে দাও, এটাকে এখানে পাঠিয়ে দাও, তাহলে টি সমান কত হয়ে গেল 1 বাই এই 40টা নিচে চলে আসবে, হয়ে যাবে স্যার 40। তার মানে আমরা পেয়ে গেলাম 1/40, বা এটাকে যদি আমরা ভাগ করে দিই তাহলে কত হয়ে যাবে স্যার 0.00 নিলে আর একটা শূন্য, 40 2 80, নামবে 2 0 20, দশমিকের জন্য শূন্য, তাহলে 4 5 20, আমরা পেয়ে যাব কত স্যার, এটার মান পেয়ে যাব 0.025 ঘন্টা পেয়ে গেলাম আমরা এটা। আচ্ছা 40 কি করলাম 40 দ্বারা করলাম, তাহলে দশমিকের জন্য শূন্য আর একটা শূন্য, আচ্ছা 0.25 ঘন্টা পেয়ে গেলাম। তার মানে টাইমটা কত পেয়ে গেলাম, কতক্ষণে স্যার যে যেতে এখান থেকে এই বিন্দুতে যেতে যে এর কতক্ষণ লেগেছে স্যার 1/40 ঘন্টা। এবার দেখো আবার লিখো স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তার মানে স্পিড দেখো এবার এবার কার স্পিড বের করতে বলেছে আমাকে, কে এর, তাহলে কে এর স্পিডটা আমরা জানি না, তাহলে স্পিড বের করতে হবে। তাহলে স্পিড দেখো এখান থেকে এটুকু এসছে কে, তাহলে এখান থেকে এটুকু কত আছে স্যার 880 মিটার, তাহলে 880 মিটার সমান কত হয়ে যাবে, কিলোমিটারে প্রকাশ করো, কিলোমিটারে প্রকাশ করতে গেলে কি করতে হয় 1000 দ্বারা ভাগ, 1000 দ্বারা ভাগ মানে কি 1 2 3, তিনটা শূন্য আছে মানে তিনটা সংখ্যা আগে দশমিক বসে দাও, তাহলে 0.880 হয়ে যাবে, বা 0.880 হয়ে যাবে। তাহলে ডিস্টেন্সটা সে কতটি অতিক্রম করেছে এখান থেকে এতটি, আমার 0.880 কিলোমিটার। কোন সময়টাতে স্যার, সময়টা কত হয়ে যাবে, এখান থেকে এখানে যে এর যেতে লেগেছে এত ঘন্টা, আর এত সময়ে যে কি করেছে ফিনিশ লাইন ক্রস করে নিয়েছে, কিন্তু কে 880 মিটার ক্রস করেছে, তার মানে যে সময়টা লেগেছে পুরোটা ক্রস করতে, ঠিক কে এর কতক্ষণ লেগেছে 880 মিটার ক্রস করতে, এত সময়, তার মানে সময়টা হয়ে যাবে 0.025। তার মানে এখান থেকে আমরা কি করব, এই দশমিক তুলে দাও, থাকলো কত দেখো নিচে 25 উপরে কত 880, নিচে থাকলো কত স্যার 25, তার মানে নিচে 25 বসাও, কাটাকাটি করো স্যার, এখান থেকে কাটাকাটি করলে কত পেয়ে যাবে অ্যান্সার স্যার তোমরা দেখো 5 5 25, 5 দ্বারা 5 একে 5, 3 5 7 35, 3 5 6 30, তার মানে 176/5 ভাগ করলে কত হয়ে যাবে 3 5 15, 2 5 5 25, 1 5 2 10, এত কিমি পার ঘন্টা। তাহলে 35.2 কিমি পার ঘন্টা কোথায় রয়েছে স্যার, অপশন সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে আমাদের অপশন সি হয়ে যাবে কি সঠিক অ্যান্সার। তাহলে দেখো আরেকবার আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে, যে কে পরাজিত করছে 120 মিটারে, অর্থাৎ যে যখন ফিনিশ লাইনটা ক্রস করছে তখন কে থাকছে যে এর 120 মিটার পিছনে, আর মোট দূরত্বটা হচ্ছে 1000 মিটারের দৌড়, তার মানে কে কোথায় থাকবে স্যার, যে এর 120 মিটার পিছনে, অর্থাৎ যে যখন 1000 মিটার ক্রস করে নেবে তখন কে থাকবে 120 মিটার পিছনে, অর্থাৎ এখান থেকে কত দূরে যাবে 1000 থেকে 120 বাদ দিয়ে দাও 880 মিটার, তার মানে এখান থেকে এটি 880 মিটার যাচ্ছে। যখন যে সম্পূর্ণ দূরত্ব কভার করে নিচ্ছে তখন কে কতটি পারছে 880, তার মানে যে এর টাইমটা কত লাগছে স্যার, যে এর স্পিড বলে দিয়েছে 40 কিমি পার ঘন্টা, আর দূরত্ব আমরা এখান থেকে পেলাম 1000 মিটার অর্থাৎ 1 কিলোমিটার, তার মানে আমরা এখান থেকে টাইমটা বের করব, যে এখান থেকে এখানে যেতে কতক্ষণ সময় নিচ্ছে, তাহলে টাইম সমান কি হয়ে যাবে ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত আছে স্যার 1 কিলোমিটার, এখান থেকে এটি 1 কিমি, 1000 মিটার মানে 1 কিলোমিটার, আর টাইমটা কত হয়ে যাবে, স্পিডটা কত আছে স্যার, স্পিড আছে 40 কিমি পার ঘন্টা, তাহলে 1/40 সমান 0.025 ঘন্টা। তার মানে যে এর লাগছে 1 কিলোমিটার যেতে কত ঘন্টা স্যার 0.025 ঘন্টা, আর যে যতক্ষণে এই পুরো দূরত্ব কভার করছে কে ততক্ষণে কি করছে মাত্র 880 মিটার দূরত্ব অতিক্রম করতে পারছে, তার মানে কে 880 মিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় নিয়েছে, যে যতক্ষণ নিয়েছে এই পুরোটাকে ক্রস করতে, তার মানে যে এর নেওয়ার সময় আর কে নেওয়ার সময়টা সমান হয়ে যাবে, তার মানে কে এর টাইমটা কত হয়ে যাবে 880 মিটার আসার জন্য 0.25, তাহলে যে এর স্পিড কি হয়ে যাবে, স্পিড সমান জানি ডিস্টেন্স বাই টাইম, তাহলে ডিস্টেন্স কত আছে এখান থেকে এটি কে কত দূরে আসতে পেরেছে 880 মিটার, আর 880 মিটার সমান কি জানি আমরা 0.880 কিলোমিটার, 1000 দ্বারা ভাগ করে দেবো, তাহলে ডিস্টেন্স পেয়ে গেলাম। তাহলে টাইম কত হয়ে যাবে স্যার, টাইমটা এটা হয়ে যাবে 0.025, তাহলে 0.025 বসে দাও, কাটাকাটি করো, 35.2 কিমি পার ঘন্টা পেয়ে যাবো আমাদের উত্তর। চলো পরের প্রশ্ন দেখবে, বলছে দুই ভাবে একজন দোকানদার তার গ্রাহককে প্রতারিত করে, প্রতারিত করার অর্থ কি স্যার, ঠকছে,
বেঈমান দোকানদার দুই রকমভাবে প্রতারিত করছে। বলছে তিনি খাঁটি মধুকে 20% পাতলা করে। 20% পাতলা করার অর্থ কী স্যার? 20% মানে হচ্ছে 1/5, অর্থাৎ 5 নিয়ে আসছে আসল মধু আর 1 দিয়ে দিচ্ছে তাতে জল। তার মানে মধুটা কত হয়ে গেল? 6। তার মানে 5-এর জায়গাতে জিনিসটাকে বানিয়ে দিচ্ছে কত? 6, বা 5 টাকার জিনিস দিচ্ছে, নিচ্ছে 6 টাকা, এভাবেও তোমরা বলতে পারো। তারপরে কি বলছে? এবং মধুর দাম 15% বাড়িয়ে দেন, এবং যখন বিক্রি করতে যাচ্ছে তখন মধুর দামটা স্যার 15% বাড়িয়ে দিচ্ছে। 15% মানে কি জানি স্যার? 3/20, অর্থাৎ যেখানে সে 20 টাকাতে কিনে আনছে সেখানে বিক্রি করছে 23 টাকাতে। তার মানে এটা তার সিপি, এটা এসপি। অর্থাৎ 20% মধুকে পাতলা করা মানে কি? জল দিয়ে। যে 1/5, অর্থাৎ 5 অরিজিনাল মধু আছে, তো 1 জল দিয়ে দিচ্ছে। তার মানে যেখানে 5 টাকার জিনিস দিতে হচ্ছে, জলের দাম তো ফ্রি, 5 টাকার জিনিস দিয়ে নিচ্ছে 6 টাকা, আবার এখানে 15% দাম বাড়িয়ে দিচ্ছে, অর্থাৎ 20 টাকার জিনিস দিয়ে নিচ্ছে 23 টাকা। তাহলে দেখো, তার 5 20 100 হয়ে গেল, 318 আর হলে 1, 6 দিয়ে 12 আর 1 13। তার মানে 100 টাকার জিনিস দিয়ে নিচ্ছে 138 টাকা। তাহলে কত বেশি নিচ্ছে স্যার? 38 টাকা বেশি নিচ্ছে। কতর মধ্যে স্যার? এই 100-র মধ্যে। তাহলে শতকরায় কত হয়ে যাবে? 100 দ্বারা গুণ করে দিব, তাহলে পেয়ে যাব আমরা 38%। তার মানে সে কত লাভ করছে স্যার? 38% লাভ করছে। তাহলে বলছে প্রশ্নে যে তিনি 40 কেজি খাঁটি মধুর জন্য প্রতি কেজি 30 টাকা দেন, তার মোট লাভ কত? তিনি 40 কেজি খাঁটি মধুর জন্য 30 টাকা প্রতি কেজি দেন, অর্থাৎ তিনি 40 কেজি মধু কিনেছে আর প্রতি কেজির জন্য 30 টাকা করে দিয়েছে। যখন সে কিনতে গিয়েছে তখন 40 কেজি খাঁটি মধুর জন্য প্রত্যেক কেজিতে 30 টাকা দিয়েছে। তাহলে সে পকেট থেকে দিয়েছে কত? 40 কেজি মধুর দাম কত হয়ে যাবে? 3 4 12 0 1200 টাকা। তাহলে 1200 টাকাতে সে মধুরা কিনে নিয়ে এসছে 40 কেজি খাঁটি মধু, আর বিক্রি করছে কত পার্সেন্ট লাভে স্যার? 38%। তাহলে 1200 টাকার 38% স্যার কত হয়ে যাবে? 38/100, দুটো শূন্য দুটো শূন্য কাটলো, গুণ করে দাও, কত হয়ে যাবে স্যার? দেখো, 8 বারং 96, আর 2 16 6 হলে 1 96। তাহলে দেখো 96, 6 কোথায় রয়েছে সেতে? 456। আচ্ছা, 456 হয়ে যাবে আমাদের। অপশন এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এভাবে আমরা অপশন থেকে নিতে পারবো। দেখো, 8কে 2 দ্বারা যদি গুণ করি, 8 2 16, তার মানে 6 হবে সেতে। 6 একমাত্র কোন অপশনে রয়েছে স্যার? 6 একমাত্র রয়েছে অপশন এ, 456। তার মানে তার মোট লাভটা কত? কি বলেছে? তার মোট লাভ কত? তাহলে তার মোট লাভটা কত স্যার? 456 টাকা। আরেকবার বলে দিচ্ছি, 20% লাভে 20% পাতলা করে মধু, অর্থাৎ 20% মানে কি? 1/5। 5 অরিজিনাল মধু ছিল, তো 1 তাদের জল মিশিয়ে দিয়ে দিয়েছে, অর্থাৎ 6 হয়ে গেছে। তার মানে 5 টাকার জিনিস সে 6 টাকাতে বিক্রি করছে। আবার সে 15% দাম বেশি নিচ্ছে। 15% মানে কি? 3/20, অর্থাৎ 20 টাকার জিনিস দিয়ে 23 টাকা নিচ্ছে। তার মানে এটা গুণ করো, পেয়ে গেলাম 100। তার মানে কিনছে কততে? 100তে, বিক্রি করছে কত? 138-এ। কত বেশিতে? 38। কতর মধ্যে? 100-র মধ্যে। তাহলে 100তে কত? বাই গুণিত 100%, তাহলে পেয়ে গেলাম 38% লাভ। 38% লাভ করছে। এবার সে কিনে এনেছে মোট কত টাকার? 40 কেজি, প্রত্যেক কেজি 30 টাকা করে। তাহলে মোট কত টাকার কিনে এনেছে? 40 গুণিত 30, 1200 টাকা। তাহলে 1200 টাকার মধুতে 38% লাভ করছে। তার মানে কত টাকা হয়ে যাবে লাভ? 1200 গুণিত 38/100 সমান 456 টাকা হয়ে যাবে তার মোট লাভ। চলো, আশা করি বুঝতে পারছো। পরের প্রশ্ন দেখবে স্যার, 8 নম্বর প্রশ্ন দেখবে। কি বলছে? একটি মোবাইল ফোনের চিহ্নিত মূল্য হলো 16,500 টাকা। চিহ্নিত মূল্য কত স্যার? 16,500 টাকা। এবার বলছি এটিতে 8% একটি উৎসাহিত ছাড় অনুমোদিত হয়। 8% ছাড় দেওয়া আছে অলরেডি। এবার কি বলছে? আরও নগদ অর্থ প্রদানের জন্য 5% এর দ্বিতীয় ছাড় দেওয়া হয়। এবার তুমি যদি নগদ টাকা দিয়ে কিনো তাহলে প্লাস আরও 5% তুমি ছাড় পাবে। তাহলে বলছে মোবাইলটির ক্রয় করলে কত টাকা দিতে হবে, অর্থাৎ মোবাইলটি ক্রয় করলে কত টাকা দিতে হবে। তার মানে দেখো, 8% ছাড় মানে কি স্যার? 8% মানে কি? 8/100। 100 টাকাতে ছাড় দিচ্ছ তুমি 8 টাকা। তার মানে মোবাইলটার দাম কত হয়ে যাবে? 100 টাকাতে 8 টাকা ছাড় মানে হয়ে যাবে 92 টাকা। কতর মধ্যে? 100-র মধ্যে। 8% ছাড় মানে কি? 8/100। তার মানে 100 টাকাতে 8 টাকা ছাড়, তার মানে নিবে ক টাকা? 92 টাকা। 100 থেকে 8 বাদ দেওয়া, 92। কতর মধ্যে 92 টাকা নিচ্ছ? 100-র মধ্যে। তাহলে 16,500-র মধ্যে কত নিবে? 92/100। এটা হলো আমার 8% ছাড় দেওয়ার পরে মোবাইলটার দাম। এই যে দামটা পেলাম, এর উপরে আবার তুমি 5% ছাড় দিচ্ছ। 5% মানে কি স্যার? 1/20, 20 টাকাতে 1 টাকা ছাড়। তার মানে কত টাকায় বিক্রি করবে? 19 টাকায়। কতর মধ্যে? 20-র মধ্যে। তাহলে এতর মধ্যে কত? 19/20, তাই তো? এবার এখান থেকে আমরা দেখব যে মোবাইলটার দাম কত হয়ে যাবে। দুটো শূন্য দুটো শূন্য কাটলো স্যার, এখানে থাকলো 20, 92 × 19, তাহলে 5 দ্বারা কাটো 4, 5 দ্বারা
3 5 15, 3 5 15, তাহলে থাকলো 33 গুণিত, আচ্ছা এখানে 2 দ্বারা কাটো, 4 2 8, 3 4 12, তাহলে 23 গুণিত 19, তাহলে দেখো 9 3 9 27, 27কে 3 দ্বারা করলে 3 7 21, শেষে 1, তাহলে দেখো শেষে 1 কোথায় রয়েছে স্যার? শেষে 1 রয়েছে বি আর সি দাগে, দুটো অপশানে আমার রয়েছে বি আর ডি। বি আর ডি এ দুটোতেই আমার শেষে কিন্তু 1 রয়েছে। দেখো প্রত্যেকটা শেষের অঙ্ক আমরা গুণ করব, 3 3 9 আর 9 9 81, 81 কত হয়ে যাবে স্যার? 1, শেষে পেলাম 1, তার মানে 1 আমরা দেখছি যে বি এবং সি এ রয়েছে, তার মানে দুটো অপশানে রয়েছে 1, তার মানে আমাদেরকে পুরোটা একবার ক্যালকুলেশন করে দেখতে হবে। তাহলে তোমরা প্রত্যেকে ক্যালকুলেশন করবে, করে আমাকে অ্যান্সার জানাবে। যদি একটা অপশানের শেষে যদি 1 থাকতো তাহলে কি হয়ে যেত আমাদের? সেটাই উত্তর হয়ে যেত, কিন্তু আমরা দেখছি যে বি এবং ডি দুটোতে আমার 1 করে রয়েছে, সেই জন্য পুরো ক্যালকুলেশনটা আমাদেরকে করে দেখতে হবে। তোমরা প্রত্যেকে ক্যালকুলেশনটা স্যার করবে, করে আমাকে অ্যান্সারটা জানাবে প্রত্যেকে। এখান থেকে আজকে আমাদের প্র্যাকটিস সেট হচ্ছে শেষ। আশা করি তোমরা প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। একেবারে স্যার 0 থেকে বুঝিয়ে দিয়েছি আমি তোমাদেরকে, এমন নাই যে প্র্যাকটিস সেট করাচ্ছি সেই জন্য একবারে স্পিডে যাব। আমি প্রত্যেকটা জিনিস একেবারে 0তে বুঝিয়ে দিয়েছি। তোমরা যারা কনসেপ্ট ক্লাস করোনি তারা শুধু যদি এই যে যতগুলো আমি প্র্যাকটিস সেট করালাম 1 থেকে শুরু করে প্রত্যেকটা যে প্র্যাকটিস সেট তোমরা মনোযোগ সহকারে করে থাকো এবং প্র্যাকটিসগুলো রিভিশন ঠিকঠাক করে থাকো, তাহলে আমি আশা করব যে তোমরা পরীক্ষা হলে মিনিমাম কম হলেও তোমরা 18 থেকে 19টা অঙ্ক করে আসতে পারবে 20টার মধ্যে, যদি এই প্র্যাকটিস সেটটা ঠিকঠাকভাবে করে থাকো। আর যাদের কনসেপ্ট ক্লিয়ার রয়েছে, যারা একেবারে সত্যিকারের তোমরা শুধু ক্লিয়ার না, যদি ভালো করে রিভিশনের সঙ্গে প্র্যাকটিসের সঙ্গে যদি তোমরা কনসেপ্টগুলোকে ক্লিয়ার করে থাকো এবং এখন তোমরা যারা পুরাতন জিনিসগুলোকে প্র্যাকটিস করছো, যেগুলো আমি কনসেপ্ট ক্লাসে করেছিলাম, তারা দেখবে স্যার একেবারে 20টাতে 20টা প্রশ্ন স্যার করে আসতে পারবে। আর একটা সিঙ্গেল পিস প্রশ্ন আমার প্যাটার্নের বাইরে যাবে না। যে প্যাটার্ন আমি ভালো করে তোমাদেরকে করাচ্ছি সেম টু সেম প্যাটার্ন তোমরা পরীক্ষা হলে কমন পাবে। তাহলে চলো আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।